আজ আমার স্বরচিত গল্প ভাগ্যচক্র। শম্ভু সোমনাথবাবুর বিশ্বস্ত শিশু শ্রমিক। বছর 7 হলো বাড়ির কাজের মাসি মন্তরার হাত ধরে এ বাড়িতে এসেছে। তার বয়স আজ 12। এখানে এতটা বছর কেটে গেলেও কোনোদিন তার গ্রামের বাড়ির জন্য প্রাণ কাঁদেনি। তার বাড়ি কাকদ্বীপের প্রত্যন্ত গ্রাম প্রফুল্লনগরে। জন্মদাতা পিতার মুখ দর্শনের সৌভাগ্যটুকু তার হয়নি। কলকাতার কোলে মার্কেটের সামনে গাড়ি চাপা পড়ে তার বাবা মারা যায়। কাজ করত মুটিয়ার। একটি ভারী সবজির ঝুড়ি ম্যাটাডোরে তুলতে গিয়ে পা পিছলে পড়ে যেতেই চলন্ত গাড়িতে থেতলে গেল মাথা। ঘটনাস্থলেই সব শেষ। সেদিন বাড়িতে যখন এই মর্মান্তিক দুঃসংবাদ পৌঁছায়, তখন তার মা প্রচণ্ড প্রসব বেদনায় ছটফট করছে। বিধাতার কি নিষ্ঠুর পরিহাস! যমরাজা যেন জোর করে কেড়ে নিল তার মাকেও। তার মা পরের বাড়িতে ঝিয়ের কাজ করত। প্রচণ্ড অ্যানিমিয়ায় ভুগছিল। টাকার অভাবে ঔষধ ঠিকমতো জুটত না। পুষ্টিকর খাবার তো দূরের কথা, জন্ম নিতে যে শিশু পিতৃমাতৃহীন হয়ে পড়ল, তার কপালে আর কতটুকু সুখ আশা করা যায়? বিধাতার হিসাব বুঝা দেয়। দুদিনের ব্যবধানে বাবা মাকে হারালেও বিধাতা কিন্তু শম্ভুর প্রতি ততটা নির্দয় হয়নি। নিকটবর্তী এলাকার এক সহৃদয় বৃদ্ধ শশাঙ্কবাবুর দয়ায় শম্ভুর আশ্রয় পেল তার পরিবারে। বড় পুত্রবধূর পুত্র স্নেহেই শম্ভু একটু একটু করে বড় হতে লাগলো। শশাঙ্কবাবুর 2 ছেলে, সন্তোষ আর পরিতোষ। বড় ছেলে পরিতোষ গ্রামের জমি জমা ও চাষবাস দেখাশোনা করত। নিজের যত কষ্টই হোক না কেন সে সব মানিয়ে নিত। একমাত্র ভাইয়ের পড়াশোনার ব্যাঘাত ঘটুক সে কোনোভাবেই কখনো চাইতো না। উপযুক্ত শিক্ষায় ভাইকে শিক্ষিত করে তোলা ছিল তার একমাত্র লক্ষ্য। পরিতোষের বিয়ের 12 বছর পর তাদের ঘরে জন্ম নেয় এক ফুটফুটে পুত্র সন্তান। কিন্তু বছর না ঘুরতেই হঠাৎ মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে 1 সপ্তাহের মধ্যেই মারা যায়। পরিতোষের স্ত্রী প্রমীলা দেবী হয়ে পড়ল সন্তানহীনা। পুত্র শোকে যখন উতলা, তখনই সে শম্ভুকে খুঁজে পেয়ে পুত্র স্নেহে বুকে টেনে নিল। কিন্তু সে সুখ বেশি দিন সইল না। সাংসারিক সচ্ছলতা থাকা সত্ত্বেও পরিতোষ বেশি পড়াশোনা করতে পারেনি। কিন্তু ছোট ভাই সন্তোষ স্বাচ্ছন্দ্যেই চালিয়ে গেছে পড়াশোনা। কমপ্লিট করেছে গ্র্যাজুয়েশন। গ্রাম্য পরিবেশে সন্তোষ মানুষ হলেও এবার তার গায়ে লাগলো শহুরে হাওয়া। কলেজের ক্লাস সেরে মাঝে মধ্যে ঘুরেছে শহরের রাস্তায় রাস্তায়, রেস্তোরাঁ থেকে হোটেলে, ইডেন থেকে মিলেনিয়াম পার্ক। বন্ধুদের মতো বান্ধবীও জুটেছে অনেক। তাদের নিয়ে কখনো গিয়েছে সিনেমায়, কখনো বা থিয়েটারে। ধীরে ধীরে গভীর মেলামেশা। অবশেষে বিয়ে করতে হলো শহরতলির মেয়ে শান্তাকে। অত্যাধুনিক শয্যায় সজ্জিতা শান্তা নববধূ রূপে এলো গ্রামের বাড়িতে। নূতন পরিবেশে পৌঁছে তার অস্বস্তি ক্রমেই বাড়তে লাগলো। কয়েকদিন যেতেই শুরু করলো অশান্তি। শ্রদ্ধেয় শ্বশুর ভাসুর এবং যাকে মতো অশ্রদ্ধা করতে লাগলো। শম্ভু সন্তোষদের রক্তের কেউ নয়, কিন্তু সরল শিশু তাদের সবাইকে নিজের ভেবে জানত। সে সবসময় জানত প্রমীলা দেবী তার গর্ভধারিণী মা। শান্তা যখন শম্ভুর জন্ম বৃত্তান্ত জানতে পারল, তখন থেকে সে তাকে অন্য দৃষ্টিতে দেখতে শুরু করলো। বেড়ে গেল তার প্রতি বিরক্তিবোধ, আর সেই ঘৃণ্য বোধশক্তির জ্বলনে ঘৃতাহুতি দিল এক অনিচ্ছাকৃত ঘটনা। একদিন অসাবধানতায় তার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে টুকরো টুকরো হলো এক মূল্যবান গিফট সেট, যেটা তার বিয়েতে প্রিয় বন্ধুদের কাছ থেকে বিশেষ উপহার স্বরূপ পেয়েছিল। তারপর থেকেই সে শম্ভুকে সহ্য করতে পারত না। সরল শিশু শম্ভুর প্রতি দিনে দিনে প্রচণ্ড বিরক্তিভাব প্রকাশ করতে লাগলো। শুরু করলো তার উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অত্যাচার। কত কষ্টই মুখ বুজে সহ্য করেছে শম্ভু। প্রথম বাড়ির সকলের অসাক্ষাতে তাকে দিয়েছে বাসি ভাত, বাসি তরকারি। কখনো পেট পোড়া খিদেই দিয়েছে আধপেটা খাবার। করেছে কত গালাগালি। কিছুদিন যেতেই
যখন এই দুরাচার প্রকাশ্যে এলো তখন প্রমীলা দেবী প্রথম প্রবল প্রতিবাদ করলেন, কিন্তু সমস্যার কোনো সমাধান হলো না, হলো হিতে বিপরীত। অত্যাচারও গেল বেড়ে। অতিষ্ঠ হয়ে প্রতিবেশীদের মুখেও বলতে শোনা গেল, বাবা এ কি দজ্জাল বউ। শুরু হলো প্রায় ঝগড়াঝাটি। কথায় কথায় খোঁটা দিয়ে বলতে লাগলো কোথাকার কোন জাতপাত, কোন বংশের কার পাপের ফল, তাকে নিয়ে এত আধিক্যতা। পরের ছেলেকে আপন ভেবে লালন পালন করলে কি আপন হবে? একদিন এই ছেলে শুল হয়ে দাঁড়াবে, বরং ওকে দূর করে দেওয়াই ভালো। বাৎসল্যের ব্যথায় ভেঙে পড়লেন প্রমীলা দেবী। দিনের পর দিন সহ্য করতে না পেরে ব্যবস্থা করলেন শম্ভুকে অন্যত্র রাখবার। ওই গ্রামেরই মন্থরা পরের বাড়িতে কাজ করে। সে গায়ের অনেক অসহায় ছেলে মেয়েদের শহরে বাবুদের বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছে। শম্ভুর অন্যত্র আশ্রয়ের জন্য শেষমেশ তাকে ডাকা হলো। একটা সরল শিশুর প্রতি প্রবল নিষ্ঠুরতা হয়তো অভিশাপ হয়ে দাঁড়ালো। বিধাতাও হয়তো এই শান্তার প্রতি বিরূপ হয়ে উঠল। যে শান্তা একটা সরল শিশুকে সামান্যটুকু ভালোবাসা দিতে পারে না, সেই অপরাধে হয়তো তাকে অপরাধী করলো। বিয়ের পর 10 বছর কেটে গেল, শান্তার কোলে আসেনি কোনো সন্তান। অনেক গাইনোকোলজিস্ট দেখিয়ে অনেক চিকিৎসা করেছে, কিন্তু কোনো ফল হয়নি। চোখের জল ঝরিয়ে শম্ভুকে সরিয়ে দিয়েছে অন্যত্র, কিন্তু সংসারের অশান্তি শান্ত হয়নি। স্বভাব যাবে কোথায়? শান্তার স্বভাব পরিবর্তন হলো না, দিনে দিনে অশান্তি বেড়েই গেছে। তার মন ছুটেছে শহরে সংসার গড়তে। শান্তার ক্রমাগত চাপে পড়ে তার সন্তোষ বাড়ি ছেড়ে দমদমে ভাড়া নিয়ে ভাড়া বাড়িতে চলে এলো। সেখানে গড়ে তুলল স্বামীকে নিয়ে সুখের সংসার। বৃদ্ধ শশাঙ্কবাবু এই অশান্তি সইতে পারলেন না, তিনি শয্যাশায়ী হলেন। মাসখানেকের মধ্যেই তিনি চিরবিদায় নিলেন। সংসারের ভাঙ্গনে ভেসে গেল শান্তি। সেই অশান্তির মাঝে শম্ভুর স্বস্তির সন্ধান। তার হাত ধরল মন্থরা। তার নিঃস্বার্থ সহায়তায় শম্ভু আশ্রয় পেল সোমনাথবাবুর বাড়িতে। সোমনাথবাবুর স্ত্রী সান্ত্বনা দেবী নিঃসন্তান। 45 বছরের দাম্পত্য জীবনে মাতৃত্বের আপন আনন্দ অনুভব করতে পারেননি। অনেক চিকিৎসা করেছেন অনেক দেবদেবীর কাছে মানত, কিন্তু কোনো কৃপায় ততদিনে তার মনোবাঞ্ছা পূর্ণ হয়নি। শম্ভু শিশু শ্রমিক হিসাবে তাদের বাড়িতে থাকলেও তার প্রতি প্রমীলা দেবীর সহানুভূতি ছিল অনেক। মাতৃত্বের মাঝে ছোট্ট শিশুর অমানবিক কষ্ট তিনি দেখতে পারতেন না। তাই বাড়ির পুরনো ভৃত্য পরিমলের উপর পরিষ্কার নির্দেশ ছিল, তাকে দিয়ে যেন কোনো রকম পরিশ্রমের কাজ করানো না হয়। তবুও সতর্কতার মাঝে ঘটে গেল অঘটন। কলতলা থেকে বালতি ভর্তি জল নিয়ে গিয়ে পা পিছলে পড়ে যায়, ভেঙে যায় বাঁ পায়ের হাড়। নর্থ পয়েন্ট নার্সিংহোমে প্লাস্টার করা হলো। 4 সপ্তাহ পুরো বিশ্রাম। সেই বিশ্রামের ফাঁকে সান্ত্বনা দেবী খবর পাঠালেন কাজের মেয়ে মন্থরাকে। সে এখন এখানে কাজ করে না, ডায়মন্ড হারবারের একটি নার্সিংহোমে আয়ার কাজ করে। খবর পেয়ে সে ছুটে এলো শম্ভুকে দেখতে। শম্ভুর প্রতি মন্থরার সহানুভূতিও কম ছিল না। সেই তাকে বেঁচে থাকার আশ্রয়ের সন্ধান দিয়েছিল। শম্ভুর আজ এই দুঃসময়ের মাঝে সুদিনে সূর্য উঁকি মারল। মন্থরার মুখে আজ শম্ভুর জন্মকালীন সমস্ত শোকের পূর্ব ইতিহাস প্রকাশ পেয়ে গেল। এই মর্মান্তিক কাহিনী সান্ত্বনা দেবীর মনকে বড্ড নাড়া দিল। তিনি শম্ভুকে আপন সন্তান রূপে দেখতে শুরু করলেন। শম্ভু কাজের ফাঁকে ফাঁকে পড়াশোনা একটু আধটু করত, তাতে সাহায্য করত বাড়ির পুরনো ভৃত্য পরিমল। তার সহানুভূতিতে শম্ভু পেয়েছে উৎসাহ। সান্ত্বনা দেবী এই উৎসাহ দেখে খুশি হলেন। সোমনাথবাবুকে বলে তিনি শম্ভুকে স্কুলে ভর্তি করিয়ে দিলেন। দুস্থ পরিবারে জন্ম হলেও পড়াশোনার প্রতি তার প্রবল আগ্রহ ছিল। বুদ্ধি বিবেচনা ছিল বয়স অনুপাতে অত্যন্ত প্রখর। তাছাড়া তার আদর মাখা মুখখানা অতি সহজেই মানুষের মায়া টেনে নিতে পারত। বাড়ির কাজের ছেলে হলেও সে সকলের মন জুগিয়ে নির্দিষ্ট পড়াশোনা করে নিত। বাৎসরিক পরীক্ষায় 5ম শ্রেণীতে 65 জনের মধ্যে সে হলো প্রথম। প্রাণঢালা প্রশংসা পেল সকলের।
সোমনাথ বাবুর সজ্জন হিসাবে যথেষ্ট সুনাম আছে। তার বাবা সোমেনবাবুর বড় ইচ্ছা ছিল একটা আদর্শ স্কুল প্রতিষ্ঠার। তিনি দেখতে চেয়েছিলেন প্রতিষ্ঠিত স্কুলে পড়াশোনা করবে শত শত ছেলে মেয়ে, শিক্ষার আলোয় আলোকিত হয়ে সার্থক হবে সকলের সমষ্টিগত সার্থক। কিন্তু সে স্বপ্ন সার্থক হবার আগেই তিনি স্বর্গবাসী হলেন। মৃত্যুর 1 মাস আগেই শিক্ষামন্ত্রীকে দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সোমনাথবাবু। তার বাবার সেই ইচ্ছা পূরণের পূর্ণ রূপ দিলেন, প্রতিষ্ঠা করলেন বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়। সোমনাথবাবু সেই স্কুলের সেক্রেটারি। 2 বছর যেতেই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেড়ে গেল। মুষ্টিমেয় শিক্ষক শিক্ষিকা দ্বারা উপযুক্ত শিক্ষাদান ব্যাহত হতে লাগলো। স্কুলের ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত নিল আরও শিক্ষক শিক্ষিকা নিয়োগের। দৈনিক সংবাদপত্রে দেয়া হলো বিজ্ঞাপন, জমা পড়ল অনেক আবেদনপত্র, যদিও রিক্রুটমেন্ট হবে মাত্র 3 জন। শান্তার ক্রমাগত অশান্তির জেরে সন্তোষ গ্রামের সমস্ত জমি জমা বিক্রি করে হিসাব চুকিয়ে আসলে বাড়ির সাথে আর কোনো যোগাযোগ রাখেনি। রাখবার মুক্তিও ছিল না। নানা রকম ঝুটঝামেলা করে বাড়ির অন্যান্যদের ঠকিয়ে সমস্ত টাকা জমা করলো নিজের নামে ব্যাংকে। এই অবিচার বিধাতা হয়তো সহ্য করলেন না। কিছুদিনের মধ্যে সন্তোষের অফিসের ঝামেলায় চাকরি চলে যায়। চাকরি হারিয়ে প্রাথমিক পর্যায়ে সামলিয়ে নিল গচ্ছিত টাকার দম্ভে। কিন্তু জমানো টাকা শেষ হতে কতদিন? কিছুদিনের মধ্যে জমা টাকা যখন শেষ হয়ে গেল তখন সমস্ত দম্ভ শেষ। খুঁজতে লাগলো অন্য যোগাযোগ করে কোনো চাকরি পাবার। ছোটোখাটো ব্যবসা করলো কিছুদিন, কিন্তু তাতেও লোকসান। এবার শান্তা 2 পয়সা রোজগারের আশায় সচেষ্ট হলো। কিনলো একটা সেলাই মেশিন। সেলাই শিখে সংসারে সচ্ছলতা আনতে চাইলো, কিন্তু তাতেও তেমন সাফল্য এলো না। এবার টিউশনি করার সিদ্ধান্ত নিল। পরিচিতদের কাছ থেকে এর জন্য সহযোগিতা চাইল, কিন্তু যদিও 2-1 জন ছাত্র পেল, তারা 1 মাস না হতেই পড়া বন্ধ করে দিল। তার নিজের স্বভাব দোষে যোগ্যতার যোগ্য মূল্য পেত না। সবসময় নিজেকে শিক্ষার দম্ভ দেখিয়ে উচ্চ শিক্ষিতা হিসাবে জাহির করবার স্বভাব ছিল। বিশেষ করে অপ্রয়োজনে অভদ্র অশালীন কর্কশ ব্যবহারে ভাড়া বাড়িতেও অনেকের কাছে হয়ে উঠল অপ্রিয়। তবুও আজ তাকে কিছু একটা করতেই হবে। সংসারের অবস্থা যখন সম্পূর্ণ বেহাল হয়ে পড়ল, তখনই বিজ্ঞাপন দেখে বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ে চাকরির জন্য আবেদন করল। বায়োডাটা অনুযায়ী তার নাম প্রাথমিকভাবে নির্বাচিত হলো। চাকরিটা আজ তার একান্ত দরকার। সেক্রেটারি বাবুকে একটি সুপারিশের জন্য 2-1 জনকে বিশেষভাবে অনুরোধ করলো, কিন্তু কেউ তাতে তেমন গা করলো না। অবশেষে শান্তা ঠিকানার সন্ধান নিয়ে ছুটল সেক্রেটারি বাবুর বাড়িতে। আজ সে মানসিকভাবে তৈরি হয়ে নিয়েছে। যেভাবে হোক সেক্রেটারি বাবুকে নিজের সমস্যাটা সঠিকভাবে বুঝিয়ে বলবে। যদিও বাড়তি হাবভাব দেখিয়ে লোককে সুযোগ মতো কনভিন্স করার যোগ্যতা তার যথেষ্ট আছে, তবুও এই মুহূর্তে যেন সমস্যার পরিপ্রেক্ষিতে নিজেকে বড্ড নার্ভাস লাগছে। তবুও চেষ্টাটাকে করতেই হবে। সকাল 10টা। বেরোবার জন্য শান্তা তৈরি হয়ে নিল। আহত আত্মবিশ্বাস নিয়ে সে পৌঁছালো সোমনাথবাবুর বাড়িতে, কিন্তু দুর্ভাগ্য, দেখা মিলল না। নিরাশ চিত্তে ফিরে এলো, তবুও উদ্যমে ভাটা পড়ল না। সে পরের দিন ছুটল সকালে। কলিং বেল চাপতেই দরজা খুলে বেরিয়ে এলো গৃহভৃত্য। বাবুর সাথে দেখা করতে এসেছে জেনে ড্রয়িং রুমে বসতে বলে চলে গেল। শান্তা গিয়ে বসল ড্রয়িং রুমে, শুধু সময়ের অপেক্ষায়। কখন সেক্রেটারিবাবু দোতলা থেকে নিচে নামবেন। অবশেষে প্রায় আধা ঘন্টা পরে তিনি নিচে নেমে এলেন। তখন অনেকেই সেখানে সাক্ষাতের অপেক্ষায়। এক এক করে সকলের সাথে তিনি কথা বলছেন। হঠাৎ ড্রয়িং রুমে স্কুল ড্রেসে ঢুকলো একজন ছাত্র, পিঠে স্কুল ব্যাগ। আজ পরীক্ষা শুরু। সোমনাথবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করে উঠে দাঁড়াতেই দৃষ্টি পড়ল শান্তার দিকে। শম্ভু থমকে গেল। শান্তা চমকে গিয়ে বলে উঠল, এ কি শম্ভু, তুই এখানে?